বিভাগে হাইকোর্ট ও উপজেলায় ম্যাজিস্ট্রেট কোর্ট করার প্রস্তাব দিয়েছে বিচার বিভাগীয় সংস্কার কমিশন। নির্বাহী বিভাগ থেকে আলাদা ও বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় করার সুপারিশ করা হয়েছে। তাদের ৩২ দফা সুপারিশ বাস্তবায়ন হলে স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠিত হবে বলে আশা আইনজীবীদের। বুধবার প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন দিয়েছে বিচার বিভাগ সংস্কার কমিশন। ৪ মাসের মধ্যে প্রতিবেদন দিল বিচার বিভাগ সংস্কারের কমিশন। প্রধান উপদেষ্টার কাছে তুলে দেন কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি শাহ আবু নাঈম মুমিনুর রহমান। বিচার বিভাগ সংস্কারে ৩২টি সুপারিশ দিয়েছে কমিশন। এর মধ্যে রয়েছে বিভাগীয় শহরে হাইকোর্ট ও উপজেলা পর্যায়ে আদালত স্থাপনের প্রস্তাব। বিচারক নিয়োগেও আলাদা আইন চেয়েছে সংস্কার কমিশন, যা এরই মধ্যে অধ্যাদেশ আকারে আইনে রূপান্তর করা হয়েছে। জুডিশিয়ারিকে পুরোপুরি স্বাধীন এবং কার্যকরভাবে স্বাধীন করার ওরা প্রস্তাব দিয়েছে। এটা একটা ৩৫২ পাতার পৃষ্ঠার একটা বড় রিপোর্ট এবং এটার পুরোটা ইমপ্লিমেন্টেশন করতে হলে কিছু কিছু ক্ষেত্রে আপনার কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টও লাগবে। সংস্কার কমিশনের প্রস্তাবগুলোকে স্বাগত জানিয়েছেন সুপ্রিম কোর্টের অনেক সিনিয়র আইনজীবী। রাজনৈতিক প্রভাবমুক্ত বিচারালয় ও ন্যায় বিচার নিশ্চিতে এসব সংস্কার জরুরি। যেই পয়েন্টগুলো তারা রেজ করেছেন এগুলো মানুষের, এগুলো প্রান্তিক জনগণ যাতে এই বিচার ব্যবস্থায় উপকারভোগী হয় সে নিমিত্তেই করা। এখন সেগুলো অ্যাক্ট হবে কীভাবে, সেটি হচ্ছে বড় প্রশ্ন। রংপুর থেকে একটা লোক এখানে আসতে আপনার যত টাকা খরচ হবে, রংপুর বিভাগে যদি হাইকোর্ট স্থাপন হয় তাহলে তার বুঝতে হবে টাইম কস্ট সব কিছু মিলিয়ে। ক্লায়েন্টরা এখানে এসে ঢাকাতে এসে অনেক সমস্যায় থাকে, থাকে তারা করতে গেলে, তাহলে সেটা ধরেন এটা কিছুটা অ্যাড্রেস করা যায়। বিচারকদের সম্পদের হিসেব নেওয়া ওয়েবসাইটে প্রকাশের প্রস্তাব দিয়েছে কমিশন। মামলার তদন্তে পুলিশের পরিবর্তে আলাদা তদন্ত সংস্থাও চান তারা। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্স নিউজ, ঢাকা। বিএনপি নেতাকর্মীদের খালাসের খবর সংগ্রহের সময় হাইকোর্টের সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সমবেদনা জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া আহতদের সার্বিক সহযোগিতায় কেন্দ্রীয় ২ নেতাকে নির্দেশও দিয়েছেন তিনি। বুধবার সন্ধ্যায় বিএনপির প্রেস উইং থেকে গণমাধ্যমকে এই তথ্য জানানো হয়। ঈশ্বরদীতে শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় মৃত্যুদণ্ডের ৯ জন সহ ৪৭ আসামিকে বুধবার খালাস দেয় আদালত। এই বিষয়ে বিএনপির আইনজীবীদের ব্রিফিংয়ের জন্য অপেক্ষা করছিলেন সাংবাদিকরা। সেখানে পাবনা বিএনপির নেতাকর্মীরাও ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, নির্দিষ্ট জায়গায় দাঁড়ানো নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সাংবাদিকদের ওপর হামলা করা হয়। এতে এটিএন নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক জাভেদ আক্তার সহ আহত হন কয়েকজন সাংবাদিক। এই ঘটনার পর পাবনার ঈশ্বরদী উপজেলার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসানকে বহিষ্কার করা হয়। ৬ মাস পার হলেও জুলাই অভ্যুত্থানের শহীদদের পূর্ণাঙ্গ তালিকার কাজ শেষ হয়নি। সেই সঙ্গে অনেক আহতরাই চিকিৎসার জন্য এখনও পর্যন্ত পর্যাপ্ত সহায়তা পাননি। সরকার অর্থ বরাদ্দ করলেও আমলাতান্ত্রিক জটিলতায় আহতদের কাছে তা পৌঁছাচ্ছে না বলে অভিযোগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। জুলাই গণঅভ্যুত্থানে আহত জুবায়েদ হোসেনের মায়ের এই কান্না একমাত্র ছেলেকে নিয়ে। ৬ মাস ধরে হাসপাতালে জুবায়েদ এখনো মৃত্যু ঝুঁকিতে। পেলভিক ফ্র্যাকচার, যে হাড় ভাঙা, হাড় জোড়া লাগে নাই, তারপরে আবার যে পেটে যে অপারেশন হয় এটা এখন আবার ধরা পড়ছে যে ওর ইনফেকশন রয়ে গেছে। আন্দোলন দমন পীড়নের এমন দুর্বিষহ যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন অনেক আন্দোলনকারী। সরকারি হিসাবে এ সংখ্যা ১১,০০০-এর বেশি। এখনো হাজারের মতো হাসপাতালে। এখন অবস্থা ময়মনসিংহ হাসপাতালে আছে, ইনফেকশন হয়েছে। আমাদের উপর আক্রমণ করে পুলিশ বাহিনী আর ওদের আওয়ামী লীগ ছাত্রলীগ গুন্ডা বাহিনী দিয়ে। জুলাই গণঅভ্যুত্থানে ৮৩৪ শহীদের তালিকার গেজেট প্রকাশ হয়েছে। আরও শহীদের তালিকা তৈরির কাজও চলমান। ৬ মাস পার হলেও তা শেষ না হয় ক্ষুব্ধ ছাত্রনেতারা। সরকারের পক্ষ থেকে আহত ও শহীদ পরিবারদের সহায়তার জন্য একটি নীতিমালা করা হয়। সে অনুযায়ী অর্থ মন্ত্রণালয় থেকে ২৩২ কোটি টাকা ছাড় দেয়া হলেও এর গতি একদমই কম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অভিযোগ, আমলাতান্ত্রিক জটিলতার কারণে পুরোপুরিভাবে সহায়তা করা যাচ্ছে না। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে ওঠার প্রবণতা তৈরি হচ্ছে। গোষ্ঠী স্বার্থকে সার্ভ করার প্রবণতা থেকে তারা যতদিন না পর্যন্ত বের হতে পারছে। আসলে এই সামগ্রিক অভ্যুত্থানটিকে আমরা দেখতে পাচ্ছি এই যে আমলা ধারণ করার যে বিষয়টি,
তাদের কর্মকাণ্ডের মধ্যে কিন্তু সেটি প্রতিফলিত হয়নি। প্রধান উপদেষ্টার কার্যালয় বলছে, আহত ও শহীদ পরিবারকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে। জুলাই স্মৃতি ফাউন্ডেশন যথেষ্ট পারঙ্গমতার সাথে কাজ করছেন। হ্যাঁ, আপনারা বলতে পারেন যে না, কিছু কিছু কাজ হয়তো স্লো হচ্ছে, আমরাও মানি কিছু কিছু কাজ স্লো হচ্ছে, আমরা আরও এক্সিলারেট করতে চাই। জুলাই ফাউন্ডেশন থেকে আহতদের 1 লাখ আর শহীদ পরিবারকে 5 লাখ করে টাকা দেয়া হচ্ছে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দল গঠনের কথা জানালো ছাত্ররা। চলতি মাসেই আত্মপ্রকাশ ঘটবে নতুন দলের। বুধবার রাজধানীর বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির যৌথ সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। দলের নাম, এর লক্ষ্য ও প্রতীক নিয়ে নাগরিকদের মতামত চেয়েছে তারা। আপনার চোখে নতুন বাংলাদেশ শিরোনামে শুরু হয়েছে জনমত যাচাই কর্মসূচি। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয় হাসিনা সরকারের। অভ্যুত্থানে নেতৃত্ব দেয় শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অন্যদিকে অভ্যুত্থানের শক্তিকে ধারণ করে দেশ পুনর্গঠনে গত সেপ্টেম্বরে যাত্রা শুরু করে জাতীয় নাগরিক কমিটি। বেশ কিছুদিন ধরে ছাত্রদের রাজনৈতিক দল নিয়ে চলছে আলোচনা। সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জানায়, মানুষ তাদের কাছে কি চায় তা জানতেই এই জনমত জরিপ কর্মসূচি। এই জরিপের মাধ্যমে তারা সরাসরি 1 লাখ মানুষের কাছে পৌঁছাবে। দলের নাম, মার্কা ঠিক করা হবে প্রশ্নোত্তরের মাধ্যমে। ফেব্রুয়ারিতেই ছাত্রদের নেতৃত্বে যে দলটি হবে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে, এই দলটি হলো আপনার এই মাসের মধ্যেই আসবে। আমরা যে প্রক্রিয়াতে এগোচ্ছি সেখানে আসলে উপদেষ্টা থেকে দলে অংশগ্রহণের সুযোগ থাকবে না। যদি দলে অংশগ্রহণ করতে হয় অবশ্যই উপদেষ্টার পদটা তাকে ছাড়তে হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, 24-এর পর মানুষের ভেতরে যে প্রত্যাশা সৃষ্টি হয়েছে সেটিকে ধারণ করে ফ্যাসিবাদ বিরোধীদের সঙ্গে নিয়ে রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা যে ফ্যাসিবাদ পরবর্তী বাংলাদেশটা কিভাবে দেখতে চাই সেটির জন্য আমরা মানুষের কাছে যেতে চাই এবং আপনার চোখে নতুন বাংলাদেশ স্লোগানের আওতায় পরামর্শমূলক উদ্যোগের লক্ষ্যে সারা দেশের সকল কমিটি ও তাদের কর্মীদের বিস্তৃত নেটওয়ার্কের মধ্য দিয়ে আমরা মানুষকে যুক্ত করব। সংবাদ সম্মেলনে বলা হয়, আগের রাজনৈতিক দলগুলোর মতো কোনো আদর্শ চাপিয়ে দেয়া হবে না। জনগণের মতামতে হবে দলের আদর্শ। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গতরাতে স্বৈরশাসক শেখ হাসিনার বক্তৃতাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ হয় ছাত্র জনতা। ধানমন্ডির 32 নম্বরের বাড়িতে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর চালিয়েছে তারা। আগুন দেওয়া হয়েছে সুধা সদনেও। এ বিষয়ে আরও জানাতে ধানমন্ডি থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী নাহিদ কামাল। নাহিদ, এই মুহূর্তে ধানমন্ডির 32 নম্বর বাড়িটিতে কি অবস্থা দেখতে পাচ্ছেন? জি, রাত 8টার পর রাত ঠিক 8টার পর থেকে আমরা যেটি দেখেছি, শিক্ষার্থী এবং ছাত্র জনতার তারা কিন্তু বিক্ষুব্ধ হয়ে ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের যে বাড়ি রয়েছে সেই বাড়িতে কিন্তু একেবারে বাড়ির প্রধান মূল ফটক থেকে শুরু করে বিভিন্ন অংশ কিন্তু ভেঙে দেওয়া হয়েছে এবং তখন এক্সকেভেটরও আনা হয়েছিল। এখন সকালে যে চিত্র দেখা যাচ্ছে, আমি যদি আপনাকে একটু দেখাই, সকালেও দেখা যাচ্ছে এক্সকেভেটর দিয়ে কিন্তু এখানকার ভবনের রাতে যে অংশ ভাঙা হয়েছিল এরপরে বাকি যে অংশ রয়েছে সেগুলো কিন্তু এখন ভাঙা হচ্ছে। এখানে শত শত শিক্ষার্থী যেমন আছে এবং ছাত্র জনতারা আছে, এখনও কিন্তু উপস্থিতি আছে। রাতভর আমরা তাদের উপস্থিতি এখানে দেখেছি এবং তারা যেটি বলছেন, স্বৈরাচার শেখ হাসিনা সরকারের কোনো রকম তার যত ধরনের, যেহেতু গতকালকে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে লাইভে আসার কথা ছিল এবং কোনোভাবেই তাদের যত ধরনের প্রচারণা, প্রোপাগান্ডা কোনো কিছুকেই ছাড় দেওয়া হবে না। স্বৈরশাসক এবং স্বৈরাচারের পক্ষে যারা অবস্থান নেবে তাদেরকেও প্রতিহতর ঘোষণা কিন্তু শিক্ষার্থী এবং ছাত্র জনতারা যারা আছেন তারা কিন্তু দিয়েছেন। এবং এখানে আমরা যেটি দেখছি, রাত থেকেই স্লোগানে কিন্তু বিভিন্ন এলাকা থেকে অনেকে এসে এখানে উপস্থিত হয়েছেন এবং তারা যেটি বলছেন,
এখানে যারা আছেন এবং আশপাশে যারা অবস্থান করছেন তাদেরকে নিয়ে সংঘবদ্ধভাবেই ভবনের একেবারে ভেতর থেকে শুরু করে বাহিরের সব অংশেই কিন্তু তারা তাদের অনেকে যেমন ভাঙচুর চালিয়েছেন এবং পরবর্তীতে ভারী যন্ত্রপাতির মাধ্যমে কিন্তু ভাঙা হচ্ছে। এবং গত রাতে আমরা দেখেছি আগুন দেওয়া হয়েছিল, আগুন দেওয়ার পরে কিন্তু ভেতরের বেশ কিছু মালামাল পুরো একেবারে ছাই হয়ে গিয়েছে। সেই সাথে ধানমন্ডি 5-এর এতে শেখ হাসিনার যে বাসভবন রয়েছে সুধা সদন, সেটাতেও কিন্তু আগুন দেওয়া হয়েছে এবং আগুন দেওয়ার পর সেটার ভেতরেও আমরা দেখেছি রাত 10টার পরে অগ্নিকাণ্ডের পর তার ভেতরও একেবারে পুরো ছাই হয়ে গেছে সেই ভবনটিও। এখন ঠিক 32 নম্বরের বাকি অংশ যেটি রয়েছে স্মৃতি জাদুঘরের, সেই অংশগুলো কিন্তু ভাঙা হচ্ছে এবং ভবনের আমরা দেখতে পাচ্ছি যে ভবনের যেহেতু ভবনটির মধ্যে আমরা রাতভর যেটি দেখেছি প্রায় 3টি এক্সকাভেটর আনা হয়েছে এবং এই মেশিনটির মাধ্যমে ভবনের বিভিন্ন অংশ প্রথমে গেট দিয়ে ঢুকতে যে গাছপালা রয়েছে এবং এই গেটের যে অংশ সেটি কিন্তু ভেঙে ফেলা হয়। এরপরে যেসব গাছ রয়েছে সেগুলো কিন্তু এখানে একে একে উপড়ে ফেলা হয়। তারপরে কিন্তু দেখা যায় যে এখান থেকেই সেই গাছগুলো এবং যে মালামালগুলো রাতভর জমা হয়েছে সেগুলো কিন্তু এখান থেকে সরিয়ে ফেলা হয়েছে এবং সরিয়ে ফেলার মধ্য দিয়ে কিন্তু আবার যখন ভেতরে কাজ করার মতো কিছুটা পরিবেশ তৈরি হয়েছে, আবারও ভারী যন্ত্রপাতি কিন্তু এখানে প্রবেশ করিয়ে ঠিক আমরা দেখতে পাচ্ছি যে এখনও কিন্তু ভাঙচুরের যে কাজ বাকি কাজগুলো কিন্তু করা হচ্ছে। এবং সাধারণ মানুষ যেটি বলছেন শেখ হাসিনার কোনো চিহ্নই তারা দেশে রাখতে চান না এবং যার অংশ হিসেবেই ধানমন্ডি 32 নম্বরের এই ভবন সেটিও কিন্তু ভাঙা হচ্ছে এবং বারবারই বলা হচ্ছে শুধুমাত্র এই ভবন না, আমরা কাল রাত থেকে রাতভর খবর পেয়েছি আওয়ামী লীগের অন্য যেসব নেতাকর্মীরা যারা আছেন তাদেরও বিভিন্ন বাসভবন এবং গুরুত্বপূর্ণ স্থাপনাতেও হামলার খবর আমরা পেয়েছি এবং আজকে দিনভর অনেকে আলটিমেটামও দিয়েছেন সেসব ভবনে হামলা, সেসব ভবনে মূলত তারা যাবেন এবং সেখানেও স্বৈরাচারের পক্ষে কোনো প্রোগ্রাম বা কোনো কিছু রাখা হবে কিনা সেসব প্রতিহত করার ঘোষণা দিয়েছেন এবং সেই ক্ষেত্রে কোনোভাবে প্রশ্রয় দেওয়া হবে না এই বিষয়টি কিন্তু শিক্ষার্থীদের পক্ষ থেকে বারবারই বলা হয়েছে। এবং মূলত এখানে যেই এখন যে ভারী যন্ত্রপাতি দিয়ে যেই ভাঙচুরের যে কাজ চলতেছে সে তার অংশ হিসেবে বারবারই কিন্তু শিক্ষার্থীরা এবং ছাত্র জনতারা বলছেন শেখ হাসিনার যেহেতু গতকাল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার কথা যখনই ঘোষণা দেয় তারপর থেকেই কিন্তু অনেকটাই ফেলে ফুপে ওঠে ছাত্র জনতারা এবং তারপর থেকে ঘোষণা দিয়েই মূলত কাল রাত 8টার পরে ঠিক ধানমন্ডি 32 যাওয়ার ঘোষণা দেয় তারা এবং সেখানে গিয়ে এই বঙ্গবন্ধু এই যে জাদুঘর রয়েছে এবং শেখ মুজিবুর রহমানের যে বাসভবন রয়েছে এই বাসভবনটি গুড়িয়ে দেওয়ার ব্যাপারে কিন্তু শিক্ষার্থীরা আগে থেকেই হুঙ্কার দিয়েছিল যে এখানে অবস্থান নিয়ে তারা তাদের প্রতিবাদ এবং বিক্ষোভ সমাবেশ করবেন এবং এর ফলশ্রুতিতে আমরা যেটি দেখেছি কালকে রাত 8টার আগেই মূলত সন্ধ্যা 7টার পরপরই দেখা গিয়েছে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন ছাত্র জনতা এবং সাধারণ মানুষ এখানে এসে উপস্থিত হয় এবং আমরা দেখেছি এত মানুষের উপস্থিতিতে দফায় দফায় কিন্তু প্রথমে গেট ভাঙা হয়েছে এবং তারপরে গেটের ভেতরে ঢুকে বিভিন্ন মালামাল যেমন ভাঙচুর করা হচ্ছিল এরপরে আগুনও ধরিয়ে দেওয়া হয়েছে। আমরা রাতভর যেটি দেখেছি অনেকে এখান থেকে বিভিন্ন মালামাল নিয়ে যেতেও কিন্তু আমরা দেখেছি, বিশেষ করে বিভিন্ন ভবঘুরে এবং ছিন্নমূল যারা আছে তাদের অনেককেই আমরা দেখেছি এখান থেকে বিভিন্ন মালামাল এবং লোহার স্কার্ফ জাতীয় যেসব পণ্য আছে সেগুলো কিন্তু এখান থেকে বের করে অনেককে আমরা নিয়ে যেতেও দেখেছি। এখনকার যে কর্মযজ্ঞ চলছে সেটিতে যেটি দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত অনেকেই যেহেতু ভারী যন্ত্রপাতি দিয়ে ভাঙচুরের বেশ কিছু কাজ চলছে তাই সাবধানতাবশত যেন কেউ সামনে গিয়ে উৎসুক জনতার কেউ বা ছাত্র জনতার কেউ যেন ভেতরে গিয়ে ভাঙার চেষ্টা না করে সেই বিষয়টিও কিন্তু মাথায় রাখা হচ্ছে যেহেতু ভারী যন্ত্রপাতির অংশ চলছে। এখানে আমরা রাতে যারা ছিলেন তাদের মধ্যে অনেকেই এখনও আছেন এবং সকাল হওয়ার পর থেকেই বিশেষ করে ফজরের পর থেকেই আমরা অনেককেই দেখছি ফজরের পর থেকে কিন্তু এখানে আসতে শুরু করেছেন এবং যতই সময় বাড়ছে তারা ঠিক এই জায়গাটিতে আসছেন এবং আসার পরে তারা স্লোগান যেমন দিচ্ছেন এবং সেটি বারবারই বলা হচ্ছে স্বৈরাচার সরকারের কোনো চিহ্নই তারা রাখতে চান না এবং ছাত্রলীগের পক্ষ থেকে যেহেতু ঘোষণা দেওয়া হয়েছিল ভারতে অবস্থানরত যে শেখ হাসিনার ব্যাপারে তার বক্তব্য প্রচার এবং শিক্ষার্থীদেরকে উদ্বুদ্ধ করার ব্যাপারে তার যে বক্তব্য সেটিকে কিন্তু প্রতিহতের অংশ হিসেবেই প্রতিবাদের অংশ হিসেবেই শিক্ষার্থী এবং ছাত্র জনতা যারা আছেন
তারা মূলত আজকে এখানে অবস্থান নিচ্ছেন এবং তারা এখন পর্যন্ত তাদের যে কার্যক্রম সেটিও কিন্তু চলছে। আমরা গত রাত থেকেও দেখেছি এবং সকাল পর্যন্ত কিন্তু এখনও চলছে। হয়তো এই আজকের যেই এখানে যে ভাঙচুরের কাজ চলছে সেটি হয়তো সারাদিন ব্যাপীও চলতে পারে এবং যতক্ষণ সময় যাচ্ছে, যখনই ভবনের একটি বড় অংশ ভেঙে ফেলা হচ্ছে, তারপরে কিন্তু উৎসুক জনতা যারা আছেন, ছাত্র জনতা, তারা কিন্তু এখানে উল্লাস করতেও দেখা গেছে। এই ছিল ধানমন্ডি 32 থেকে আমার কাছে সর্বশেষ। ধানমন্ডি থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নাহিদ কামাল। জুলাই হত্যাকাণ্ডের জন্য বাংলার মাটিতে শেখ হাসিনার বিচার করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার ফেনীর সোনাগাজীতে নিহত যুবদল নেতা মোহাম্মদ মাসুদের পরিবারকে সহায়তা অনুষ্ঠানে লন্ডন থেকে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। তারেক রহমান বলেন, বিচার না হলে খুনিরা উৎসাহিত হবে। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ফেনীর সোনাগাজী উপজেলার যুবদল নেতা মোহাম্মদ মাসুদের পরিবারকে নতুন বাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করে আমরা বিএনপি পরিবার। এছাড়াও ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরে 24 ছাত্র জনতার আন্দোলনে নিহতদের পরিবারের মাঝে আর্থিক সহায়তা দেয়া হয়। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জুলাই হত্যাকাণ্ডের বিচার না হলে ভবিষ্যতে দেশে আরও স্বৈরাচারী সরকার তৈরি হবে। এই যে পালিয়ে যাওয়া স্বৈরাচার, ভারতে যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে, তাকে এই বিচারের আওতায় আনতে হবে। এই হত্যার জন্য, এই খুন গুমের জন্য, এই জখমের জন্য হাজারো মানুষকে গুম করেছে, খুন করেছে, তার জন্য তার বিচার করতে হবে। তাকে কোনোভাবেই ছেড়ে দেওয়া যাবে না। এই হত্যার দায় দায়িত্ব তার। ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের মাটিতে এই হত্যাকারীদের বিচার করব। অন্তর্বর্তী সরকার সংস্কারের কথা বলে নির্বাচন সহ সব প্রক্রিয়াকে দীর্ঘায়িত করছে বলে অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কিছু কিছু মানুষ সংস্কার 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 কথা বলে সব রকমের প্রক্রিয়াকে দীর্ঘায়িত করছে। পরিষ্কারভাবে আজ আমি এই হাজারো মানুষের সামনে একটি কথা তুলে ধরতে চাই। আজ আমাদেরকে দেখতে হবে সংস্কার সংস্কার করে এটি কি কোনো ষড়যন্ত্র কিনা। যদি সংস্কার করে এই বিষয়টিকে যদি দীর্ঘায়িত করা হয়, তাহলে দেশের সমস্যা বাড়বে। দলের ভেতরে অবস্থান করা অনুপ্রবেশকারীরা যেন বিভ্রান্ত সৃষ্টি না করতে পারে, সেজন্য নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বগুড়ায় একাদশ ও দ্বাদশ জাতীয় নির্বাচনে মৃত ব্যক্তির নামে পড়েছে বিপুল সংখ্যক ভোট। নির্বাচন কমিশন বলছে, ত্রুটিমুক্ত হচ্ছে ভোটার তালিকা, বাদ পড়ছে মৃতদের নাম। জাল ভোট বন্ধেও নেওয়া হচ্ছে ব্যবস্থা। জেলা নির্বাচন অফিসের তথ্য মতে বগুড়ার 12 উপজেলার ভোটার তালিকায় মৃত ব্যক্তির সংখ্যা 30,153 জন। শতভাগ ভোট পড়েছে এমন কয়েকটি কেন্দ্রের তথ্য বলছে, কেন্দ্রগুলোতে মৃত ব্যক্তির নামে ইস্যু করা ব্যালটে দেয়া হয়েছে ভোট। বহু বছর ধরে দেশেই নেই এমন ব্যক্তিরও ভোট পড়েছে। শুধু তাই নয়, নিজ এলাকায় ভোটের দিন আসেনি, তারও ভোট পড়েছে। এই সেন্টারে আমরা সকলেই ভোট দিয়েছি। কেউ ঢাকাতে গেছে, মরে গেছে, বিদেশ বাড়ি আছে। 100% যে দেখেন এটা মিথ্যা। ধান বাঁচানোর জন্য চলে গেলাম গা, দৌড়াদৌড়ি করে। পরে কতিপয় 5-6 জন মিলে পরে শুনি যে সব ভোট কাস্ট হয়ে গেছে। আমার মৃত বাবা তাহলে কিভাবে এই 12টা কেন্দ্রে ভোট দিল, এটা কি করে সম্ভব? আগামীতে মানুষ যাতে ভোট দিতে পারেন সেই লক্ষ্যে কাজ করার আহ্বান সুধী সমাজের। মানুষ ভোট দেয়নি, তারপরেও এক ধরনের ভোট দেখানো হয়েছে এবং তাকে বিজয়ী ঘোষণা করা হয়েছে এবং আগামীতে মানুষ যাতে ভোট দিতে পারে আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি এবং প্রত্যাশা থাকবে মানুষ যেন ভোট সেন্টারে ভোট দিতে যায়। নির্বাচন কমিশন বলছে, মৃত ব্যক্তিদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। ইতিমধ্যে যারা মারা গেছেন ভোটার তালিকায় যাদের নাম এখনো কর্তন করা নাই, সেই জিনিসটা আমরা কর্তন করার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। এছাড়াও আমরা যারা 1/1/2008 এবং তার পূর্বে যাদের জন্ম এবং বিভিন্ন কারণে বিগত ভোটার তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত হয়নি, তাদের ভোটার তালিকা অন্তর্ভুক্ত আমরা করছি। বগুড়া 1, বগুড়া 2 ও বগুড়া 5 আসনের অনেকগুলো কেন্দ্রে শতভাগ ভোট পড়লেও উপস্থিতি ছিল খুব কম। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া।
এ নিয়ে আরো জানাতে বগুড়া থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জজিফ হোসেন। জজিফ, বিভিন্ন জায়গায় ভোটার তালিকা হালনাগাদের কাজ করা হচ্ছে, এছাড়া ত্রুটিমুক্ত করার জন্য চেষ্টা করা হচ্ছে। বগুড়ার কার্যক্রম নিয়ে জানাবেন। বগুড়াতেও কিন্তু এই ভোটার তালিকা হালনাগাদ এবং ত্রুটিমুক্ত করার জন্য কার্যক্রম শুরু হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে তারা তথ্য সংগ্রহ করছেন এবং তারা আসলে কোন বাড়িতে কারা ছিলেন, কতজন সদস্য আছেন, কেউ মারা গেছেন কিনা, কেউ নতুন জন্মগ্রহণ করেছে কিনা, সব ডাটাবেস কিন্তু তারা সংগ্রহ করছেন বলে আমরা জানতে পেরেছি নির্বাচন কমিশন থেকে। কিন্তু এই যে নির্বাচনকে ঘিরে যে উত্তেজনাগুলো ছিল একাদশ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনগুলোতে, সেই নির্বাচনের কথা যদি আমি বলি যে এই নির্বাচনগুলোতে আপনি জানেন যে অনেক কেন্দ্রে আমরা নিজেরা যখন সরেজমিনে গিয়েছি প্রত্যেকটি কেন্দ্রে, তখন কিন্তু দেখেছিলাম যে আসলে ভোটার উপস্থিতি নেই, কিন্তু ভোট পড়েছে 45% অথবা 100% পর্যন্ত চলে গেছে সেই ভোটার যে তালিকার যে ভোটার কাস্ট, সেই ভোট কাস্টিং এর বিষয়টি নিয়েও কিন্তু ভোটারদের মধ্যে যে শঙ্কা এখনো সেটি রয়ে গেছে। আমি কথা বলেছিলাম কয়েকজন ভোটারদের সাথে, তারা বলছেন যে নির্বাচন কমিশন যদি এখনো তাদের এই আগের যে চিন্তা ভাবনা সেটি থেকে যদি বেরিয়ে আসতে না পারে, তাহলে আগামীতেও ভোটারদের কিন্তু এই নির্বাচন পরিবেশ তৈরি করে নিতে এবং ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে যেতে খুব বেগ পেতে হবে এবং আসলে গেলবারের মতো যাতে দিনের ভোট রাতে না হয় এবং কিংবা অন্য কোনো ভাবে যাতে ভোটটি না পড়ে, জাল ভোট যাতে কম হয় এবং জাল ভোট আসলে বলতে কি ভোটটাও যাতে বাতিল না হয় সেই ব্যবস্থা যাতে গ্রহণ করা হয়, এই দাবিটি কিন্তু ভোটারদের পক্ষ থেকে করা হয়েছে। তো এই বিষয়গুলো আসলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আরো জোরালোভাবে মানুষের মাঝে বলা এবং সেগুলো প্রচার করা, এটির কিন্তু দাবি করেছেন এখানকার যারা ভোটার রয়েছেন তারা। তো এই অবস্থায় আসলে বর্তমান রয়েছে এখানে নির্বাচন কমিশনের আসলে ভোটার তালিকা হালনাগাদ দেখানো চলছে। যারা যারা ভোটার নতুন ভোটার হতে পারেননি তারা আসলে এর মধ্যে ভোটার হয়ে যেতে পারবেন। বগুড়া থেকে ভোটার তালিকা ত্রুটিমুক্তকরণ ও হালনাগাদের সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জজিফ হোসেন। দুর্বল ব্যাংকগুলোর তারল্য সংকট কাটাতে গেল নভেম্বরে 22,500 কোটি টাকা দেয় বাংলাদেশ ব্যাংক। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এই অর্থ বাজার থেকে তোলার কথা থাকলেও গেল 2.5 মাসে এর 83% উঠে আসেনি। কেন্দ্রীয় ব্যাংক বলছে বিলে আগ্রহ কম বাণিজ্যিক ব্যাংকগুলোর। দ্রুত এই অর্থ বাজার থেকে তুলতে না পারলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ কঠিন হবে মত বিশ্লেষকদের। দীর্ঘদিন ধরে তারল্য সংকটে গ্রাহকের টাকা ফেরতে ব্যর্থ হয় কয়েকটি দুর্বল ব্যাংক। গেল বছরের নভেম্বরে ব্যাংকগুলোর আমানতকারীর টাকা ফেরত দিতে নতুন করে 22,500 কোটি টাকা ছাপায় কেন্দ্রীয় ব্যাংক। তবে মূল্যস্ফীতি যাতে না বাড়ে বাংলাদেশ ব্যাংক বিলের মাধ্যমে এ টাকা তোলার উদ্যোগ নেয় নিয়ন্ত্রক সংস্থা। কেন্দ্রীয় ব্যাংক এ পর্যন্ত 12টি নিলামের মাধ্যমে বাজার থেকে 3,758 কোটি টাকা তুলে নেয়, যা মোট অর্থের মাত্র 17%। কেন্দ্রীয় ব্যাংকের দাবি বাজারে এই মুহূর্তে নগদ টাকার সরবরাহ কম, তাই মূল্যস্ফীতি তেমন বাড়বে না। আমরা বিবি বন্ডের মাধ্যমে আমরা এগুলো এনেছি এবং সেগুলোর ক্ষেত্রে হয়তোবা একটু স্লো যাচ্ছে, কারণ সে বাজারের অবস্থা বুঝেই কিন্তু তারল্যটা আনতে হয়। তারল্যটা এটা আমরা একসাথে দিয়ে প্রথম সপ্তাহে দিয়ে পরের সপ্তাহে তুলে আনাটা এটা কিন্তু মার্কেটে আরও চাপ তৈরি করে। টাকা পেয়ে খানিকটা উন্নতি হয়েছে দুর্বল ব্যাংকগুলোর। গ্রাহকরা অর্থ তুলতে পারছেন আগের চেয়ে বেশি। তবে বিশ্লেষকরা বলছেন ঘোষণা অনুযায়ী টাকা তুলতে না পারলে প্রভাব পড়বে মূল্যস্ফীতিতে। বাংলাদেশ ব্যাংকের ধারণা ছিল যে আমি যদি বিল বন্ড এগুলো ছেড়ে যে টাকাটা মপ আপ করে নিতে পারি, তাহলে তো এটা আলটিমেটলি কম্পেনসেট হয়ে যাবে বা মোটামুটি কাটাকাটি হয়ে এক জায়গায় একটা স্টেবল পজিশন আসবে। তো সেই কাজটা সম্ভবত হয় নাই। মানে সারপ্লাস ব্যাংক এই অবস্থায় বাংলাদেশ ব্যাংক থেকে আর বিল বন্ড পারচেস করে নেই। তাহলে কি বাংলাদেশ ব্যাংকের থেকে সেন্ট্রাল ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংক রিটার্নটা ঠিক মতো দেয়নি, তাদেরকে অফার করে নেই। বিশ্লেষকরা বলছেন ব্যাংক খাতে আমানতের গতি কমে যাওয়ায় নিয়মিত বিল ও বন্ডের নিলামের বাইরে বাংলাদেশ ব্যাংক বিলে আগ্রহ কম দেখাচ্ছে ব্যাংকগুলো। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সেন্ট মার্টিনের পর্যটন নীতিমালা প্রায় চূড়ান্ত। পর্যটন কর্পোরেশনকে সঙ্গে নিয়ে কাজ করছে পরিবেশ অধিদপ্তর। এতে নিষিদ্ধ হচ্ছে ছেড়াদিয়া দ্বীপে পর্যটন। ফেব্রুয়ারিতে স্থানীয়দের নিয়ে দ্বীপ জুড়ে চলবে প্লাস্টিক ও পলিথিন মুক্তকরণ। পর্যটন নির্ভরদের রাখা হয়েছে
বিকল্প আয়ের ব্যবস্থাও। সেন্ট মার্টিন থেকে এখনও মুছে যায়নি ঘূর্ণিঝড় চিত্রাংয়ের ক্ষত। সবচেয়ে বেশি ক্ষতি উত্তর পূর্বের ডেলিপাড়ায়। অভিযোগ, করোনার সময় ঢিলেঢালা নজরদারির সুযোগে সৈকতের প্রবাল কেটে হয়েছে আবাসিক হোটেল, উজাড় হয়েছে কেয়াবন। আইনের পরোয়া না করেই গড়ে উঠেছে কয়েকশো কটেজ। তার উপর প্রাকৃতিক সৌন্দর্যের কারণে বাড়ছে পর্যটকের চাপ। গলাচিপা থেকে সৈকত ধরে ছেড়া দিয়ে যেতে চলছে 3 হুইলার, মোটরসাইকেল। পরিবেশ সংরক্ষিত এলাকায় এই যথেচ্ছ আচরণে ধ্বংসের মুখে জীববৈচিত্র্য। ছেড়া দ্বীপটাকে কি করে ট্যুরিস্টদের অনিয়ন্ত্রিত প্রবেশ থেকে আটকানো যায়, সেজন্য কোনো কিছু করা যায় কিনা ওখানে সীমানার মতন, সেটা একটা থাকছে। সকাল 8টা থেকে রাত 8টা আমরা কোস্টগার্ডের পাহারার ব্যবস্থা করেছি, কিন্তু ওই যে যারা জাহাজ মালিক এবং হোটেলের মালিক তারা তো পর্যটকদেরকে ওইটা বলেই প্যাকেজ বলে যে আমরা নিয়ে যাব। মার্চ থেকে আগামী সেপ্টেম্বরের মধ্যে আমরা চিন্তা করে ফেলবো সেন্ট মার্টিনে আমরা কি কাজ এলাও করব, কি কাজ এলাও করব না। প্রায় 8 কিলোমিটারের এই প্রবাল দ্বীপে অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত থাকে ভ্রমণের অনুমতি। দিনে গড়ে পর্যটক আসেন 8 থেকে 10,000। তবে এবার তা নিয়ন্ত্রণ করেছে সরকার। ফেব্রুয়ারিতে হয়েছে ভ্রমণ নিষেধাজ্ঞা। এতে স্থানীয়রা যেন ক্ষতির মুখে না পড়েন তাই নেওয়া হচ্ছে কর্মসংস্থানের উদ্যোগও। স্থানীয় 200 ভলান্টিয়ারও ইনভলভ করতে পারেন, সেটাও কিন্তু একটা কর্মসংস্থান হবে, যে তারা এই জিনিসগুলো কালেক্ট করে আমাদেরকে দেবে। তারা একটা ভলান্টিয়ার সার্ভিস দিল, আমরা একটা টোকেন কিছু তাদেরকে দেব। ট্যুরিজম মন্ত্রণালয়ের সাথে কথা হয়েছে যে তারা সেন্ট মার্টিনে ট্যুরিজমের উপর নির্ভরশীল জনগোষ্ঠীকে অল্টারনেটিভ লাইভলিহুড ট্রেনিং দেবে। স্বচ্ছ নীল পানির নিচে বর্ণিল মাছ আর বিস্তীর্ণ প্রবাল প্রাচীরই সেন্ট মার্টিনের বৈশিষ্ট্য। এখানে একসময় 100 প্রজাতির প্রবাল থাকলেও এখন নেমে এসেছে অর্ধেকে। কমেছে পরিযায়ী পাখি ও সামুদ্রিক কচ্ছপের আনাগোনা। এ অবস্থায় আন্তর্জাতিক ওশান সায়েন্স জার্নালের গবেষণা বলছে পর্যটন নিয়ন্ত্রণ করা না গেলে 2045 সাল নাগাদ প্রবাল শূন্য হয়ে যেতে পারে সেন্ট মার্টিন। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রশাসনের তদারকির পরও মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ 3 হুইলার। নিষিদ্ধ ঘোষিত 3 চাকার এসব যানবাহনের বেপরোয়া গতি আর নিয়মনীতির তোয়াক্কা না করায় সৃষ্টি হচ্ছে যানজট। পাশাপাশি বেড়ে চলেছে দুর্ঘটনায় প্রাণহানি। ব্যস্ততম ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে 105 কিলোমিটার এলাকায় অবাধে চলছে 3 হুইলার। চালকদের অদক্ষতা আর বেপরোয়া গতির কারণে যানজটের পাশাপাশি ঘটছে দুর্ঘটনা। গত 1 বছরে 171টি সড়ক দুর্ঘটনায় প্রাণহানি হয় 152 জনের। তাদের কোনো নিয়ম কারণ মানুষের কোনো কিছু নাই, তাদের হিতার জ্ঞান বলতে নাই, তারা নামের ড্রাইভার হয়েছে। আমরা 3 হুইলার 13,999টি আটক করে তারপরে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি যেন তারা মহাসড়কে উঠতে না পারে, কারণ এই গাড়িগুলো মহাসড়কে উঠলে দুর্ঘটনা বেশি ঘটে। রংপুর ঢাকা মহাসড়কে ব্যাটারি চালিত ইজি বাইকে চলছে ঝুঁকিপূর্ণ যাতায়াত। নাটোরের স্বল্প দূরত্বে বাসের বদলে 3 চাকার যানবাহনেই যাচ্ছেন যাত্রীরা। এ কারণে ঠেকানো যাচ্ছে না অবৈধ এসব যান, বলছে আইনশৃঙ্খলা বাহিনী। বিভিন্ন ধরনের পথসেবা আমরা পরিচালনা করে থাকি, বিশেষ করে 3 হুইলারদের চালক এবং হেল্পারদের চালকদের সচেতন করে থাকি। ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জ অংশে অটোরিকশার কারণে বাড়ছে দুর্ঘটনা। লক্ষ্মীপুর, জয়পুরহাট, রাজবাড়ী, ফরিদপুর, মেহেরপুর, ঝিনাইদহ, মাগুরার মহাসড়কেও একই চিত্র। গত 2 মাসে ঢাকা শেরপুর মহাসড়কে 15 এবং কুষ্টিয়ার মহাসড়কে নিহত হন 16 জন। বেশি দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট ঘটে কারণ ওরা তো প্রশিক্ষণপ্রাপ্ত না। রাস্তার নিরাপদ করার জন্য আমাদের মন্ত্রণালয়, বিআরটি সদর কার্যালয়, বিভাগীয় অফিস এবং জেলা প্রশাসক কর্তৃক আমাদের কিছু নির্দেশনা দেওয়া আছে। এই নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি। মহাসড়কে অবৈধ যানবাহন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার মতো ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজনে।